এক সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধাবস্থা। দুপক্ষ অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র হামলা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে, আবার নাও পারে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, রাশিয়ার কাছে কোনো সহায়তা চায়নি ইরান। এদিকে ইরান ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের বিরামহীন সংঘাত, যাতে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নতুন নতুন স্থাপনা, জনজীবনে নেমেছে নজিরবিহীন দুর্ভোগ, বাড়ছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, কমছে না উত্তেজনার পারদ। মধ্যরাতেও একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেল আবিব। ইরান তেহরানে অবস্থিত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানী সহ ইরানের প্রধান প্রধান শহর। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে তেহরান। ছোড়া হয়েছে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র। ৭ দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনায় নড়ে চড়ে বসেছে জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সংঘাত প্রশমনে শুক্রবার জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে হতে যাচ্ছে এই বৈঠক, যাতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় খামেনিকে গুড লাক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে হামলা হবে কিনা তা স্পষ্টভাবে না জানালেও ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত হয়নি জানান ট্রাম্প। আমি কি করব তা আসলে কেউই জানে না। হামলা করতেও পারি, নাও করতে পারি। তবে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। তার মানে এই না আমি সেটাই করতে যাচ্ছি। পশ্চিমাদের সহযোগিতায় ইরানে চলা ইসরায়েলের সামরিক অভিযানে কি হবে তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ভূমিকা, এমন জল্পনার মাঝে মুখ খুললেন পুতিন। জানান, মস্কোর কাছে সহায়তা চায়নি তেহরান। ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। আমি মনে করি কিভাবে চলমান পরিস্থিতি থেকে বের হওয়া যায়, আমাদের সেই পথেই যাওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমাধান বের করতে চাই আমরা। এদিকে ইসরায়েলকে ক্রমাগত সহায়তা করায় যুক্তরাষ্ট্রে বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন মার্কিন তরুণরা। তাদের কণ্ঠে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। রাখি জেসমিন, চ্যানেল 24। শত্রুপক্ষের বুলেটের নিশানায় ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যার মধ্য দিয়ে ইরানে ক্ষমতার পট পরিবর্তন চাইছে ইসরায়েল। আর প্রকাশ্যে এই হত্যাযজ্ঞে তাল দিচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনে পশ্চিমা কুটচালে সামিল ঘরের শত্রু ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভিও। ১৩ জুন প্রথম প্রহর থেকে ইরানের নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এই আগ্রাসনের পেছনে দেশটির পারমাণবিক কর্মসূচি স্তব্ধ করে দেওয়ার অজুহাত থাকলেও আড়ালে জমে উঠেছে ঘৃণ্য এক কূটনৈতিক খেলা। লন্ডনের চ্যাথাম হাউসের এক বিশ্লেষণ বলছে, এই হামলার মাধ্যমে মূলত ইরানে ক্ষমতার পট পরিবর্তন চাইছে ইসরায়েল। অনেকটা স্পষ্ট করে তা স্বীকারও করে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই সংঘাত বন্ধের সবচেয়ে সহজ উপায়। খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হবে বলে হুঁশিয়ারি দেশটির। প্রতিবেশী ইরাকে কি ঘটেছিল, ইরানের স্বৈরশাসককে তা মাথায় রাখা উচিত। সাদ্দাম হোসেনের মতোই তার পরিণতি হবে। নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি এবং খামেনিকে সহজ লক্ষ্যবস্তু দাবি করে একের পর এক সামরিক সংকেত দিয়ে যাচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের এই কূট চালে উস্কানি দিয়ে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির সাবেক যুবরাজ রেজা পাহলভি। ইসলামী প্রজাতন্ত্রের পতন শুরু হয়ে গেছে। এটা খামেনির একার যুদ্ধ, ইরানের জনগণের নয়। এখনই সুযোগ উঠে দাঁড়ানোর। বুলেটের নিশানায় থাকা ৮৬ বছর বয়সী খামেনি এখন অবস্থান করছেন তেহরানের উত্তর পূর্বে লাভিজান এলাকার গোপন ভূগর্ভস্থ বাংকারে। তবে তাকে শঙ্কামুক্ত বলতে নারাজ নিরাপত্তা পর্যবেক্ষকরা। আর এমন সময়ে মিত্র দেশগুলোর হাত গুটিয়ে থাকাও বাড়াচ্ছে শঙ্কা। ইউরোপীয় আন্তর্জাতিক যুদ্ধ আইনে রাষ্ট্রপ্রধানদের হত্যা চেষ্টা দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ। তবে ২০০১ সালের পর ওয়ার অন টেরর নামের এক বিশেষ যুদ্ধনীতির আড়ালে সেসব নিয়ম ভাঙার নিয়ম চালু রেখেছে বিশ্ব মোড়লের ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র।
নীলা খন্দকার, চ্যানেল 24। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরায়েল। প্রতিদিন 28.50 কোটি মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানে হামলা করার পর প্রথম 48 ঘন্টাতে খরচ প্রায় 150 কোটি ডলার। বিশ্লেষকদের মতে যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইরানের দাঁত ভাঙা জবাবে শুরু থেকেই ধরাশায়ী দখলদাররা। অতীতের ছোট কিংবা বড় সংঘাতের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি আর হতাহত দেখে চাপে নেতানিয়াহু। প্রতিবার হামলায় আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যেগুলো প্রতিহত করা হচ্ছে সেখানেও বিপুল অর্থ গুনতে হচ্ছে ইসরায়েলকে। দেশটির সংবাদ মাধ্যম দ্য মার্কারের তথ্য অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে প্রতি রাতে ব্যয় হচ্ছে 28.50 কোটি ডলার। আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার। টানা 6 দিন ধরে ইরানের নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এতে ফুরিয়ে আসছে অ্যারো মিসাইলের মজুদ। আইডিএফ প্রধানের সাবেক উপদেষ্টার মতে এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে 72.50 কোটি ডলার। মাত্র 48 ঘন্টার লড়াইয়ে ইসরায়েলকে গুনতে হয়েছে প্রায় 150 কোটি ডলার, যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষায় আর বাকিটা হামলায়। সাধারণত প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি আয়রন ডোম, ডেভিড স্লিং খুবই ব্যয়বহুল। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়াবে। ধারণা করা হচ্ছে বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিকে দ্রুতই খাদের কিনারে নিয়ে দাঁড় করাবে। ইফশিতা জামান, চ্যানেল 24। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য কক্সবাজারে ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এমন প্রতিবেদনে চলছে ব্যাপক আলোচনা। এ ধরনের তৎপরতায় বাংলাদেশের জন্য ঝুঁকির যে আশঙ্কা করেছে সংস্থাটি, তাতে একমত পর্যবেক্ষকরা। বলছেন বাস্তবে এমনটা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন সরকারের। গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। সেটাই বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে রাখাইন রাজ্যে যুদ্ধ করতে কক্সবাজারের ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সংগঠনগুলো। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে রোহিঙ্গারা এই ধরনের যুদ্ধে জড়ালে চরম ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ। এর সাথে একমত বিশ্লেষকরাও। বিষয়টি ঘিরে বহুমুখী সংকট দেখছেন তারা। তারা তো বসে বসে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো ওদের মাতৃভূমি রক্ষার জন্য ওদের একটা দায়িত্ব আছে। যেহেতু আমাদের বর্ডার এরিয়াটা পুরাটাই আর মায়ানমারের যে অংশ পুরাটাই আরাকান আর্মিদের দখলে, যদি এই ধরনের কোনো সংঘর্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এইখানে একটা এফেক্ট আসবে। নিজস্ব টেরিটরিতে এটা তো একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হতে পারে যদি আমার নিজস্ব টেরিটরিতে এরকম কোনো কিছু হয়ে থাকে। তবে মায়ানমারের অভ্যন্তর থেকে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি বা যেটুকু আমার বোঝাপড়া আছে, মায়ানমারের অভ্যন্তর থেকে কিন্তু নানা ধরনের রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে, তাহলে বাংলাদেশের সাথে আরাকান আর্মির বায়োলেটারাল একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত। এই প্রত্যাবাসন প্রক্রিয়া যখন কথা ওঠে বারবার কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র গ্রুপগুলো তৈরি হয়ে আসে। সে জায়গাতে 12-13 লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে যাবে। তবে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন নিয়ে তেমন উদ্বিগ্ন নয় শরণার্থী কমিশন। তারা বলছেন উকিয়া টেকনাফের ক্যাম্পের ভেতরে রোহিঙ্গারা নিরাপত্তার মধ্যে আছে কিনা সেটাই তাদের কাছে বড় বিবেচ্য বিষয়। তথ্য আমাদের কাছে জানা নেই, তবে যেহেতু তারা তাদের দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের প্রতি হত্যা, নির্যাতন, জেনোসাইড করা হয়েছে, তারা তাদের দেশে যদি গিয়ে কিছু করে থাকে ওইটা তো আমাদের নলেজে নেই। না, আমরা ক্যাম্পে ওরকম কোনো কিছু ফিল করছি না। আমাদের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। গেল রমজানে জাতিসংঘের মহাসচিব সহ ক্যাম্প সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন আগামী রমজানে মিয়ানমারে গিয়ে ঈদ করবেন রোহিঙ্গারা। সেই ঘোষণার পর থেকে প্রত্যাবাসন নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নতুন তথ্য দিল ক্রাইসিস গ্রুপ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সাথে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বুধবার ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। এ সময় রোহিঙ্গা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া শুল্ক নিয়েও দুই দেশের প্রতিনিধি আলোচনা করেন। ক্রিস্টোফার লান্ডাও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। চিকিৎসার কিছু পরিবর্তন আনা হয়েছে। বাসায় চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 6 মে লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবারের মতো এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যান বেগম জিয়া। এ সময় উপস্থিত ছিলেন তার চিকিৎসা বোর্ডের সদস্যরা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 12টায় গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। বেগম জিয়ার চেকআপে অনলাইনে যুক্ত ছিলেন ডাক্তার জোবাইদুর রহমান। জানান, তারেক রহমান নিয়মিত মায়ের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। ভারতে বিমান দুর্ঘটনার পর উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে সতর্ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাই যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ সংস্থাটির। আর আহমেদাবাদ ট্র্যাজেডির পর বিমানকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহফুজ কামালের রিপোর্ট। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় প্রায় 250 যাত্রীর মৃত্যুতে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও। কেননা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও 6টি বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 4টি বোয়িং 787, বাকি 2টি বোয়িং 789 মডেলের। ভারতের সেই বিমান দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে বহু সমীকরণ, যার একটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাব। বিমানের দাবি, বাংলাদেশি এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রে এই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় সংস্থাটি। পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে কোনো বিমানের ইঞ্জিন থেকে যন্ত্রাংশ ঠিক কী অবস্থায় আছে সেটিও। এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে সাথে সাথে রিয়েল টাইম নোটিফিকেশন চলে যায় কেন্দ্রীয় প্রকৌশল শাখায়। আমাদের এয়ারক্রাফটগুলো বা এভিয়েশন সেক্টর এটা কিন্তু সবসময় আপনার মানে আন্ডার ক্লোজ কন্ট্যাক্ট এবং ক্লোজ মনিটরিংয়ে থাকে, যার ফলে এই আপনার এখান থেকে সিলেট যায়, সিলেট থেকে দুবাই যাচ্ছে, মানে যেখানেই যাক প্রত্যেকবার ফ্লাই করার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার এগুলো চেক আপ হয়। চেকিং ছাড়া কিন্তু কোনো এয়ারক্রাফটেই আপনার ফ্লাই করে না। দীর্ঘদিন ধরে উড়োজাহাজের বিভিন্ন দুর্ঘটনা বিশ্লেষণ করছেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। তার মতে আহমেদাবাদ ট্র্যাজেডির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে হতে হবে আরও বেশি সতর্ক। এক্ষেত্রে সামান্যতম ত্রুটি ও গাফিলতিরও সুযোগ নেই। এইসব জাহাজ ইলেকট্রনিক্যালি সব কিছুই বলে দেয়, কিন্তু তাই বলে আমাদেরকে পুরোপুরি জাহাজের উপর নির্ভর করলে হবে না। একটু কমন সেন্স কাটাতে হবে যে এই ওয়েটটাকে এটা সম্ভব। আজকে খুব হাই টেম্পারেচার, লেট আস ক্যালকুলেট লিটল মোর। আমাদের দেশে তো অনেক হাই টেম্পারেচার হয়ে যায়, বা যদি আমরা সি লেভেল থেকেই যদি হাই টেম্পারেচার ইয়ে করি তাহলে আমরা ক্যালকুলেট করি তা ঠিক হয়েছে, চেক ব্যাক রিচেক করি যে ঠিক আছে এই ফিডব্যাকগুলো কম্পিউটারে যে ইনসার্ট করলাম এরোপ্লেনের কম্পিউটারে এগুলো ঠিক আছে কিনা। ইউরোপ, কানাডা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন গন্তব্যে বোয়িংয়ের ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারে নিঃস্ব ভোলার শতাধিক তরুণ পরিবার। কারো কারো হদিস মিলল, এখনো নিখোঁজ অনেকে। এই অবস্থায় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের ষাটোর্ধ্ব হাসান বানু পরিবারের সচ্ছলতা ফেরাতে ছোট ছেলেকে পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। অথচ তার আদরের ধন স্বপ্ন পূরণে গিয়ে শিকার হন প্রতারণার। সেখানে 2 বছর কোনো রকম কাটালেও শেষ পর্যন্ত ঠাঁই হয় কারাগারে। 10 লাখ নিছে, 12 লাখ নিছে, 13 লাখ নিছে। আমি এদিনের দাবি নেই আমার কাছে। আমি একটি দাবি আপনার কাছে, আমার পুত্রে আমি চাই। 10 লাখ টাকা দিছি, একবার হেডিও মারিয়া দিছে, কইছে ছুটাইব, এবার ছুটাই নাই। হিডিয়া আবার কয় ছুটাইব, 3000 টাকা দিছি, ওনা আমার কাছে 15 টাকা লাগবে। স্যার আমিও কিভাবে দিব? একই অবস্থা ইদ্রিস ও খাদিজার পরিবারের। ধার দেনা করে ছেলেদের বিদেশ পাঠালেও এখনো বয়ে বেড়াচ্ছেন ঋণের বোঝা। এত কিছুর পরও প্রিয়জনকে জীবিত ফেরত চান অসহায় পরিবারগুলো।
আমাদের ছেলে সন্তানকে যেভাবে ভালো থাকতে পারে এইভাবে থাকার মতন এরা ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, এই দেশও কান্দে, এই দেশের পরিবারও কান্দতে আছে। এইটার একটা সুষ্ঠু আমরা বিচার চাই। সম্প্রতি মানব পাচার চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সচেতন মহল। অপরাধীরা এতটা প্রভাবশালী যে ভিকটিম অনেক ক্ষেত্রেই আইনের আশ্রয় নিতে সাহস পায় না। তবে সরকার যদি তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেয়, একবার যদি তাদের পাসপোর্ট ব্ল্যাক লিস্টেড হয়, তাহলে তারা ভয়ে আর এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না। আমি বলবো যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে গিয়ে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে এই পরিবারটি। বিদেশ যাওয়ার স্বপ্নই তাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতারণার শিকার ও মানব পাচার রোধে সরকারি কার্যকরী ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। আদিল হোসেন তপু, চ্যানেল 24, ভোলা।